এখন মোটর ভেহিকলস এর ইন্সপেক্টর যদি বলে যে আমি গাড়ির ফিটনেস দেখবো না, আগে দেখবো আপনি নাগরিক কিনা, ইন্ডিয়াকে বলা হয়েছিল যে তোমরা একটু নিচু হও, দে আস্ক টু বেন্ড বাট দে চুজ টু ক্রল, একটা স্লোগান উঠেছিল তখন, চুপচাপ ফুলে ছাপ। তাহলে আসল মূল কথা হচ্ছে মানুষ কেউ বলতে পারে, কেউ বলতে সেই এই হঠাৎ এসআইআরটা আমার মতে আপনারা সহমত হবেন আশা করি, পরিকল্পনা করে বিহার নির্বাচনের আগে জ্ঞানেশ কুমার চালু করলেন, কেন বিহার নির্বাচনটা বিজেপির পক্ষে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নমস্কার, জনশক্তি নেটওয়ার্কে আপনাদের স্বাগত। রাজ্য সরগরম, এই গরম পরিস্থিতিতে যদি আমরা শীতকে আহ্বান করছি, তো তথাপি উত্তাপ রয়েছে চারিদিকে। এই পরিস্থিতি আজকে আলোচনায় বসেছি। আমার সঙ্গে আলোচনায় আছেন প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং প্রাক্তন ভারতবর্ষের তথ্য সচিব, সঙ্গে রয়েছেন স্বনামখ্যাত সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত, চহর সরকার বাদিকে, সুদীপ্ত সেনগুপ্ত ডান দিকে। আমরা আলোচনা করব ভারতবর্ষের নির্বাচন এবং সেই নির্বাচনী পরিস্থিতিতে নির্বাচনী যে নাম থাকে, যাকে বল রোল, এটা নিয়ে এত বিতর্ক কেন? এই বিতর্কে কি কোনো যৌক্তিকতা আছে, কোনো ভিত্তি আছে? এই বিতর্কের কি কোনো প্রয়োজন আছে? এবং হঠাৎ আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, এ নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে। এই আতঙ্কের পরিবেশ তৈরি করার মতো কোন রকম স্বাভাবিক ভিত্তি কি আছে? হঠাৎ করে অনুপ্রবেশের তত্ত্বটা নির্বাচনের আগে এত মাথাচাড়া দিয়ে উঠলো কেন? এই প্রেক্ষিতে আমরা আলোচনা করব। আমি প্রথমেই অনুরোধ করব জহর বাবুকে, যেহেতু তার প্রচন্ড প্রশাসনিক অভিজ্ঞতা আছে এবং তিনি সামনে থেকে দাঁড়িয়ে নির্বাচন পরিচালনা করেছেন, বর্তমানে যা ঘটছে তা দেখছেন, একজন বিশ্লেষক, তার দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে চাইব হঠাৎ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রয়োজন হলো কেন? দেখুন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো আইনে কোনো প্রভিশন নেই, আইনে কোথাও লেখা নেই। আমি আইনটি পড়েছি, আপনিও দেখেছেন। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে তাতে রিভিশন করার, স্পেশাল রিভিশনের কোথাও এই নেই। আর যদিও বা কখনো স্পেশাল কোনো স্টেপ নিতে হয় খুব এমার্জেন্সিতে, এখানে এতগুলো স্টেট একসাথে এমার্জেন্সি ডিক্লেয়ার করা খুব মুশকিল। আর আমরা যে আইনে পড়ি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960, রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960। সেখানে 25 নম্বর ধারায় লেখা আছে 3 রকমের রোল সংশোধন হতে পারে। এক বলা হয়েছে নিবিড়, বিশেষ নিবিড় বলে কোনো কথা নেই, নিবিড়। এক হতে পারে আংশিক, আর একটা হতে পারে ক্ষেত্র বুঝে নিবিড় বা আংশিক। এই তিনটার বাইরে কিচ্ছু নেই। একসাথে পুরোপুরি নিবিড় করতে পারে, মানে ইন্টেন্সিভ করতে পারে, ঘরে ঘরে গিয়ে করার ক্ষমতা আছে। কিন্তু স্পেশাল কথাটি কেন দিল দেখবার জন্য আমি এই ভদ্রলোকের ব্যাপারটা দেখলাম, যিনি এখন যে ছেলেটি এখন সরি আমাদের কাছে তো ছেলেই বলবো আমরা, নির্বাচন কমিশনার, হ্যাঁ অনেক জ্ঞানেশ কুমার। মানে আমি যখন পার্লামেন্ট ইলেকশন করেছি একটার পর একটা, ও বোধহয় তখন অনেক, যাই হোক। তো এখন স্পেশালটা দেখতে গিয়ে আমি দেখলাম ওর কেরিয়ারের গত 7-8 বছর অমিত শাহ একেবারে ডান হাত হয়ে কাজ করেছে। দেখুন, অফিসার হিসেবে আমাদের অনেক মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এদের সাথে কাছাকাছি কাজ করতে হয়। আমার সৌভাগ্য হয়েছিল আমি বুদ্ধদেব বাবুর খুব কাছে কাজ করেছি, মনমোহন সিং এর কাছে কাজ করেছি, কিন্তু এই ডান হাত কথাটি কেউ ব্যবহার করতে পারবে না।
কেন ওদেরও চরিত্রতে তাদের কোনো ডান বা হাত রাখার মতন একটা প্রবণতা ছিল না, আর আমাদেরও সেরকম এই ছিল না, আমাদেরও সেরকম রুচি ছিল না যে একেবারেই যা বলবে সব মেনে নেব। এই ভদ্রলোক এই কাশ্মীর থেকে শুরু করেছিল তার হাতের মাসল দেখানো ইত্যাদি। মোদ্দা কথা হলো ইনি এটাকে স্পেশাল এই জন্যই ডিক্লেয়ার করেছে যে অন্যান্য নিবিড় সংশোধনের মধ্যে সাথে সাথে ও নাগরিকত্বটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আচ্ছা, এখন নাগরিকত্ব নিয়ে জিনিসটা একটু জটিল। ওনার বক্তব্য হলো যে প্রত্যেকজন ভোটারে তো লেখাই আছে নাগরিক হতে হবে ভারতবর্ষের। তা আমি তাকে বলি যে ভারতবর্ষের ৯০টি আইনে প্রত্যেকটাতেই লেখা আছে নাগরিক হতে হবে। এখন মোটর ভেহিকলস ইন্সপেক্টর যদি বলে যে আমি গাড়ির ফিটনেস দেখবো না, আগে দেখবো আপনি নাগরিক কিনা, বুঝতে পারছেন? ফায়ার সার্ভিসের লোক যদি বলে আমি আপনার ফায়ারটাই দেখবো না, আগে আপনি দেখবো আপনি নাগরিক কিনা, এইটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর আমার কথার মোটামুটি এই ধাঁচেই সুপ্রিম কোর্টও বলেছে যে নাগরিকত্ব দেখার আপনাকে কেউ দিব্যি দেয়নি। কিন্তু যাই হোক, উনি নাগরিকত্ব নিয়ে একটা বাড়াবাড়ি করলেন, বিহারের তুলকামাল কাণ্ড করলেন, বিহারের প্রায় ৪৫ লক্ষ ভোটারের নাম কাটলেন, কিন্তু একটিও বহিরাগত নাগরিক বা লোককে খুঁজে বার করতে পারেননি। এটা একটিকেও পেলে উনি কাগজে ছড়িয়ে দিতেন। পুরো জিনিসটাই বোঝা যাচ্ছে বেঙ্গলের জন্য উনি নেট প্র্যাকটিস করছিলেন। না, আমি আপনাকে একটু এক্ষেত্রে বাধা দিচ্ছি। সেটা হচ্ছে, আপনার কি মনে হয় না, শুধু তো আপনিও বলবেন, যে এই নির্বাচন কমিশনের যে নিয়োগ পদ্ধতি, সেখান থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে যে নির্বাচন কমিশনাররা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না। এই নিয়োগ প্রক্রিয়া যখন পরিবর্তন করা হলো, সুপ্রিম কোর্ট বললেন যে একটা ভারসাম্য রাখার জন্য প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা তারা ঠিক করবেন কে নির্বাচন কমিশনার হবে। আচ্ছা, সংবিধান কার্যকর করার জন্য কিন্তু মানুষকে দরকার। উনি যেমন আইএএস অফিসার ছিলেন, তিনি সাংবিধানিক লক্ষ্য মাথায় রেখেই কার্যকর করেছেন। যেটা বললেন খুব প্রসঙ্গত, গুরুত্বপূর্ণ, যে আমরা মন্ত্রীর ডানা তো হইনি, আর মন্ত্রীরা আমাদেরও সবসময় ডানহাত করার চেষ্টা করেননি, আমরা আইন অনুযায়ী কাজ করেছি, অর্থাৎ রুল অফ ল মেনটেন। এক্ষেত্রে কি আপনার মনে হয় না যে নির্বাচন কমিশনের নিয়োগটা শুরু হয়েছিল সেখান থেকেই, আমি বলি যে নির্বাচনী দুর্নীতির উৎস? হ্যাঁ, সেটা তো বটেই। বিকজ আসলে আমাদের সংবিধান যারা রচনা করেছিলেন তারা বোধহয় কখনো ভাবেননি যে এই নিম্নতা, এই নিচতায় আমরা নামবো কোনোদিন। যে নির্বাচন কমিশন, তার কমিশনার, মুখ্য নির্বাচনী কমিশনার, তার বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলবেন বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করে, এটা তো কোনো ভাবাই যায়নি। অবস্থা যখন এখানে দাঁড়িয়েছে, তখন তো সুপ্রিম কোর্ট বললো যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, প্রধান বিচারপতি, বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী, তারা তিনজনে মিলে ঠিক করবেন। 7 দিনের মধ্যে তো প্রথমে করা হলো, প্রথমে অর্ডিন্যান্স করা হলো, তারপর আইন করে সেটাকে বদলে দেওয়া হলো। এর মধ্যে তো একদম পরিষ্কার ইঙ্গিত রয়েছে যে না, কোনো বিচার বিভাগীয় নিরপেক্ষতাকে আমরা রাখতে দেব না, এই বার্তাটা খুব পরিষ্কারভাবে দেওয়াই আছে। সুতরাং এটা একেবারে ইনবিল্ট করে রাখা হয়েছে সিস্টেমের মধ্যে, এখন করে দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনার জাস্ট একটা অ্যাপয়েন্টই হবেন, যেরকম বিভিন্ন দপ্তরে হন। এই যেটা জওহরদা বললেন, ডান হাত বা হাত করে তাদের ব্যবহার করা যাবে সুবিধে মতো, এবং তারা সেভাবে ব্যবহৃত হবেন। আজকাল অফিসাররাও সেরকম হচ্ছেন, যা ডান হাত ব্যবহৃত হতে খুব স্বচ্ছন্দ বোধ করেন। এবং ঠিক এই প্রসঙ্গে কি আসে না, আমি দুজনের মতামত চাইব, যে জ্ঞানেশ কুমার তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর হঠাৎ বিহার নির্বাচনের আগে এত হই হই করে এসআইআর করলেন কেন? তার কাছে কি খবর ছিল যে বিহারে মোদী সরকারের খুব গ্রহণযোগ্যতা থাকছে না? সেটা কি একটা কারণ বলে মনে করেন? না, ওরা মোদী সরকার বিহার কেন, ঝাড়খণ্ডের ইলেকশনের আগেও বলেছিল যে বাংলাদেশি ভরে গেছে ঝাড়খণ্ডে, আপনার মনে আছে বছর? আবার সে একই খেলা খেললো। কেন, বাংলায় আসার আগে বাংলার ব্যাপারে একটা পরিকল্পনা আছে তাদের, সেই পরিকল্পনাটি প্র্যাকটিস করার আগে নেট প্র্যাকটিস করে নিল বিহারে। আচ্ছা, বিহারে শেষ পর্যন্ত কাটাকুটি, সুপ্রিম কোর্ট অ্যাজিটেশন, পিটিশন, পরে যেটা দাঁড়িয়েছে প্রায় ৪৫ লক্ষ নাম কমেছে। আমরা 52 সাল থেকে আজ অব্দি আমরা রোল দেখছি, আমারও রোল রিভিশন করতে হয়েছে। রোল কমা আমি দেখিনি এর আগে, কেন জনসংখ্যা বৃদ্ধি যখন হচ্ছে তখন রোলে বৃদ্ধি হবে। রোলের মধ্যে অনেক
মৃত ভোটার আছে যাদের খবর নেই, অনেক ভোটার আছে যারা অন্য জায়গায় চলে গেছে। একেবারে পুরোপুরি শুদ্ধ কখনোই করা সম্ভব নয়, এটা করা সম্ভব নয়। তিনি বললেন আমি শুদ্ধিকরণ করে দিয়েছি। আজকাল এইসব ভাষা ব্যবহার করে ওরা। শুদ্ধিকরণ করার পরে আমাদের বাচ্চা ছেলেগুলো বসে কম্পিউটারে তারা কনস্টিটিউয়েন্সি ধরে ধরে দেখাচ্ছে যে কত ডুপ্লিকেট নাম রয়ে গেছে, তার কোনো জবাব নেই। এক। দুই হলো, 4টে কনস্টিটিউয়েন্সি নিয়ে আমরা কয়েকজনে একটু ইন্টেন্সিভলি দেখছিলাম, দেখলাম যেই সব নামগুলো বাদ গেছে, ডিভিশনের লিস্ট দিতে হয়েছে, বেশিরভাগই মুসলমান এবং দলিত প্রান্তিক স্তরের লোক, যারা আমরা অন্তজ শ্রেণী বলবো, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। ঠিক সেই সব কনস্টিটিউয়েন্সিতে যেখানে বিজেপি আর এর গঠবন্ধন পার্টনার তারা গত ইলেকশনে খারাপ করেছে। শুধু তাই না, গতকালের একটি খবর নিয়ে বিশালভাবে প্রতিবাদ করেছি যে সেই সব মার্জিনাল কনস্টিটিউয়েন্সিতে বেছে বেছে গুজরাট থেকে আইএএস অফিসার পাঠানো। হ্যাঁ, এটা একটা অদ্ভুত খবর। গুজরাট থেকে। এখন গুজরাটের আইএএস অফিসারদের এমন একটা অবস্থা, তাদের মেরুদণ্ড থাকলে তারা রিজাইন করে দিত। তাদেরকে এমন ভাবে একাধারে ডানহাত বাহাত দুটোই হয়ে গেছে। কারণ ওদের যদি না হয় তখন 30 বছর পরে তার নামে একটি কেস করে দেবে। হ্যাঁ, একজন অফিসারকে 35 বছর পরে তাকে একটা কেস করেছে। সঞ্জয় ভট্ট এখনো জেলে আছে। এরকম করে কত অফিসারকে সাসপেনশনে জেল আর এই করেছে। অফিসার জাতি তো লড়াই করতে আসেনি, ব্যারিকেড ভাঙার। এক্ষেত্রে কি সংবাদপত্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে না? সংবাদপত্র তো আমরা বলি গণতন্ত্রের পঞ্চম মেরুদণ্ড। তো সেই মেরুদণ্ড কি আমাদের দেশে ঠিক ঠিক কাজ করছে বলে মনে হয়? আপনি তো একজন অভিজ্ঞ সাংবাদিক, আপনার অভিজ্ঞতার ভিত্তিতে বিষয়টা পরিষ্কার করা দরকার। একেবারেই করছে না বিকাশ দা। আসলে আদবানি একটা কথা বলেছিলেন না, এলকে আদবানি, জরুরি অবস্থার সময়, যে মিডিয়াকে বলা হয়েছিল তো তোমরা একটু নিচু হও, দে আর আস্কড টু বেন্ড বাট দে চুজ টু ক্রল। কিন্তু বলা হয়েছিল একটু নিচু হয়, তারা নিজেরাই ঠিক করলো যে তারা হামাগুড়ি দিয়ে চলবে। এখন হামাগুড়ি দিয়েও না, আমরা বুকে হেঁটে চলছি। আপনি যাকে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বলা হয়, আমরা বুকে হেঁটে চলছি। আমরা কি খবর করছি? সামান্য দু একজন সাংবাদিক যারা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, কিন্তু অনেক ঝুঁকি নিয়ে কাজ করছেন, অনেক রিস্ক নিয়ে কাজ করছেন। আমি নিজেও খুব ছোট আকারে করার চেষ্টা করি, তাই আমি জানি। তাদের পিছনে বড় হাউস নেই, তাদের পিছনে সরকার যদি লাগে, শাসক দল যদি লাগে, আর মানে আপনারা ছাড়া, কিছু আইনজীবী ছাড়া তাদের বাঁচানোর কোনো সিস্টেম নেই, কোনো ইনস্টিটিউশন নেই, কোনো প্রতিষ্ঠান নেই। তারা চেষ্টা করছেন। কিন্তু এই যে রাহুল গান্ধী কি চেয়েছিলেন? রাহুল গান্ধী চেয়েছিলেন ইলেকশন কমিশনের কাছ থেকে আমাকে একটা মেশিন রিডেবল ভোটার লিস্ট দাও। মেশিন রিডেবল লিস্ট দিলে কম্পিউটারে বসে যে কাজটা জহরটা বলছে অতি দ্রুত করে ফেলা যেত। যে মহারাষ্ট্রে কি হলো, লোকসভা ইলেকশন হলো, তার কয়েক মাস পরে বিধানসভা ইলেকশন হলো, এই দুটোর মধ্যে ভোটার তালিকায় বিস্তর গরমিল। রাহুল গান্ধী চাইলেন আমাকে দুটো ভোটার লিস্ট দাও। যদি লিডার অফ দি অপোজিশন এই ভোটার লিস্ট ইলেকশন কমিশন থেকে চান, লিডার অফ দি অপোজিশন তো ইলেকশন কমিশনের অপোজিশন নয়, ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল নয়। তো সে তো সেটা দিল না। যেটা করতে এত সময় লাগছে কেন? বলছে 6 মাস ধরে করছি, ইত্যাদি করছি। পিডিএফ থেকে ওইগুলো ডেটাগুলোকে তুলে তারপর সেগুলোকে একটা লিস্ট বানিয়ে মেলানো হচ্ছে। আর এটা আপনি এই কাজটা খুব ভালো জানবেন। আইনের দিক থেকে সমস্যাটা কি হবে, এটাকে যদি মামলা মোকদ্দমার ক্ষেত্রে যায়, তখন এটা প্রায় এভিডেন্স হিসেবে গ্রাহ্য হবে না, কারণ এটা প্রাইমারি এভিডেন্স না, ইলেকশন কমিশনের কাছে থাকা তথ্য নয়, এটা সেটার থেকে ডুপ্লিকেট তথ্য, তৈরি করা তথ্য। সেই জন্যই রাহুল গান্ধীরা, মানে কংগ্রেস কখনোই এটা নিয়ে ভোটে মানে মামলা মোকদ্দমা করার রাস্তায় যাচ্ছে না। এটা তো মামলা মোকদ্দমা দিয়ে হওয়ার নয়, এটা তো রাজনৈতিক মঞ্চের মীমাংসা হওয়ার কথা। যেটা আপনি বলছেন যে সাংবাদিকতার কথা, সংবাদ মাধ্যমের কথা, মানে আমরা টোটালি ফেলিয়ার, ডিসমাল ফেলিয়ার, মানে এছাড়া কিছু বলার নেই। তোমরা ফেলিয়ার নয়, আমরা যেটা বলার চেষ্টা করছি যে কর্পোরেট মিডিয়া বলতে যে কোনো টিভি এবং প্রিন্ট মিডিয়া সম্পূর্ণভাবে নিয়ে নিয়েছে। আমি একেবারে এক কথায় বলছি, এক ভারত সরকারের সচিব হিসেবে, প্রাক্তন সচিব হিসেবে বলছি যে ভারতবর্ষে প্রিন্ট মিডিয়া এবং টিভি মিডিয়ায় আঙুলে গোনা যায় কারা এখনো মেরুদণ্ড সোজা রেখেছে। হিন্দু রেখেছে, তাও হিন্দু আবার একটা অংশ আছে যারা এদিক ঘেঁষে। টেলিগ্রাফ যদি এদিকে যায়, আবার অন্য কারোর কাছে ওদিকেও যায়, এসব আছে। অতএব এটা কেন? আমি তো মিডিয়া নিয়ে একটু কাজ করতে হয়েছিল, দেখলাম মিডিয়ার, প্রিন্ট মিডিয়া চালানো বা টিভি মিডিয়া চালানো খুব
ভয়ঙ্কর, খুব খরচের ব্যাপারে দাঁড়িয়ে গেছে। আর এই খরচটি জুগিয়ে দিচ্ছে এই ভদ্রলোক আর তার সমর্থকেরা। তার ইঙ্গিতে কর্পোরেটরা এদের সাবস্ক্রিপশন এই দিচ্ছে, কি বলে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। ওই কালকে যদি রেগে গিয়ে সরিয়ে নেয় তার হাত, তবে এগুলো ধপ 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 করে পড়বে। অর্থাৎ এটি মেনে না দিয়ে বরং ওই অরুণপুরীর মেয়েটি বলল যে আমরা তো অপোজিশনের কাজ করতে পারি না। হ্যাঁ, এখন এটা শুনতে খারাপ লাগে, আমরা তো কাউকেই বলছি না অপোজিশনের কাজ করতে, আপনাকে তো একেবারেই বলছি না, কারণ আপনাকে আমরা ভালো করে চিনি। আমরা শুধু বলছি সত্যটা তুলে ধরুন। এই যে এলআইসি কয়েক কোটি, কয়েক লাখ কোটি টাকা দিল, কোটি টাকা দিল আদানিকে বাঁচাতে, তা একটা মিডিয়াও তো বললো না। এই যে গণেশ কুমার আর তার পাশে দুই নন্দী ভৃঙ্গি, এই তিনজন জগন্নাথের মতন দেখতে লাগে, হাত নেই পা নেই কিছুই নেই, এরা বসে, আমার লজ্জা লাগে যে এরা আমার সাথে, আমার চাকরির অফিসার, একসঙ্গে শপথ নিয়ে তারা ঢুকেছিল। এই যে তারা যে তছনছ করছে, এর আগে সুনীল কুমার যখন কমিশনার ছিল, আমরা প্রচন্ড ভাবে তাকে বলেছিলাম যে তুমি এই ইনস্টিটিউশনটাকে একদম মাটিতে মিলিয়ে দিলে। তারপরে ওই রাজীব কুমার এলো, রাজীবকে আমরা বলেছিলাম যে কি করছো তোমরা, তোমাদের তো, আমাদের তো একটা যেটাকে বলে মানে ইকোসিস্টেমের ভয় থাকে। এবার দেখছি তো কোনো ভয়টার ব্যাপারই নেই। ভয় থাকবে কেন? এরা জেনে গেছেন যে কথা প্রথমেই বললেন আপনি, যে অমিত শাহ খুব বিশ্বস্ত লোক। এখন দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এক অংশ, তারা, যেটা আমি বলি যে আইনের প্রতি দায়বদ্ধতার পরিবর্তে তারা কিন্তু নেতার প্রতি দায়বদ্ধতায় প্রমাণ করার চেষ্টা করে। ওয়াইমার জার্মানিতে শেষের দিকে যেটা হয়েছিল, সেই দিকে যাচ্ছি আমরা সেভাবে। মানে আমার তবে আর কম্পিটিটিভ পরীক্ষা করে আইআইটি আইএম থেকে নিয়ে লাভটা কি, যদি আলটিমেটলি মেরুদণ্ডটা গেটে রেখে দিয়ে যেতে হয়। আপনি দেখবেন, আপনি নিশ্চয়ই স্মরণ আছে, সেই জন্য কিন্তু ওরা বলেছিলেন একসময় যে আমরা ল্যাটারালি কিছু লোককে অ্যাডমিনিস্ট্রেশন মাথায় নিয়ে আসবো, ওই কর্পোরেট হাউসে কিছু পোষা লোককে নিয়ে আসবো যাতে পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। আচ্ছা, এ প্রসঙ্গে একটা জিনিস দেখবেন, সাম্প্রতিককালে দুর্ভাগ্যজনক ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন, ঠিক ভোটের আগেই কথাটা বলছেন, যে দেশের সম্পদ সব বিদেশিরা খেয়ে নিচ্ছে। 126 কোটি ভারতবর্ষের মানুষের যে সম্পদ, তা নাকি কিছু অনুপ্রবেশকারী খেয়ে নিচ্ছে। তার এই বক্তব্য, আমি যদি মনে করি যে অনুপ্রবেশের তত্ত্বটা কিন্তু ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের প্রথম এটা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে অসভ্যতা করে, কাগজ ছুঁড়ে দিয়ে। এবং এই অনুপ্রবেশের যে ভিত্তিহীন অভিযোগ, সেটাকে কিন্তু আজকে ব্যবহার করছেন বিজেপি, এবং প্রধানমন্ত্রী কথা বলছেন যে অনুপ্রবেশকারীরা আমাদের দেশের সম্পদ খেয়ে নিচ্ছে। এক মারাত্মক তত্ত্ব। এ সম্পর্কে আপনার নিজস্ব ধারণা থেকে প্রধানমন্ত্রী, তিনি কি প্রধানমন্ত্রী সুলভ আচরণ করলেন? না, প্রধানমন্ত্রী সুলভ আচরণ প্রথম দিন থেকেই করেননি। উনি গিয়ে প্রথম দিনে ক্যামেরা গিয়ে, গোটা 25 ক্যামেরা নিয়ে গিয়ে সংসদের সিঁড়ির ওপর একটা চুমু খেলেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম সংসদকে যে ওরা ওখানে ডিসইনফেক্ট করা আছে তো জায়গাটা, বলে না স্যার, নতুন করে লাগানো ছিল। যাই হোক, প্রথম দিন থেকে নাটক করছেন। উনি এটা করেননি, উনি খুব ভালো করে জানেন দ্যাট উনার ব্র্যান্ড অফ রাইট উইং নিওফাসিজম বলুন বা রাইট উইং অথরিটারিয়ানিজম, এগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে একটি শত্রুর প্রয়োজন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা শত্রু না হলে এরা এগোতে পারে না। এই যে 6 মাস আগের থেকে বাংলার পরিযায়ী শ্রমিকরা, তার বেশিরভাগই লুঙ্গি পরে, হিন্দুরাও লুঙ্গি পরে, তারা যেখানে পরিযায়ী শ্রমিক পেয়েছে 16টার থেকে 17টা রাজ্য, দুঃখজনক, এমনকি কেরালাও করেছে, তামিলনাড়ুতেও করেছে, পুলিশকে একবার পুলিশের মতো ব্যবহার করতে বললে পুলিশ হয়ে যায়, তখন নিয়ে মার ধর হ্যানা ত্যানা করে এত লোককে অ্যারেস্ট করলো। কটা পেয়েছে, কটা অনুপ্রবেশকারী পেয়েছে, তারা কিছুতেই বলবে না। আমি পুশব্যাক ফিগার দেখলাম এদের এখান থেকে, অন্য ভাই যে কজনকে পুশব্যাক করেছে, সেটা আমার তখন ফিগারে ছিল প্রায় 150 কাছাকাছি। এত কাণ্ড, কাশ্মীর থেকে কন্যাকুমারী এত কাণ্ড করে তুমি 150 লোককে যখন পুশব্যাক করতে পারলে ধরে, তার মধ্যে অনেক কারো ফেরত আনতে হয়েছে। আমরা বলছি না যে অনুপ্রবেশকারী নেই, আমরা বলছি যে তার একটা পদ্ধতি আছে, তার একটা হিউম্যান একটা সাইড আছে। সংখ্যাটা এত ব্যাপক আর সংখ্যাটা যত ব্যাপক নয়। এমনও হতে পারে যে গত বছর ইউনাইটেড স্টেটস কানাডার বর্ডারে 95,000
বেআইনি লোককে পাওয়া গিয়েছিল ৯৫,০০০-এর মধ্যে ৪৫,০০০ একটি রাজ্য থেকে, গুজরাট থেকে। অতএব যারা অনুপ্রবেশকারীতে একটা মাস্টার্স ডিগ্রি পেয়ে গেছে, অল পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রি মতন, তারা যেখানেই দেখছে সেখানে তারা অনুপ্রবেশকারী দেখছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনি সাংবাদিক দেখেছেন যে ভারতবর্ষে সাম্প্রতিককালে পাসপোর্ট সারেন্ডার করে বিদেশি নাগরিক হয়ে গেছেন, এর সংখ্যাটাও কিন্তু ব্যাপক। এটা ঠিক সংখ্যাটা কি আমি জানি না, সংখ্যা প্রায় 10 লক্ষ, আমি কয়েকদিন আগে দেখলাম প্রায় 10 লক্ষের মতো ভারতবর্ষের নাগরিক তারা পাসপোর্ট সারেন্ডার করে বিদেশের নাগরিকত্ব নিয়েছেন। সেটা দেখো, এটা নিশ্চয়ই তার প্রধান কারণ হবে আমার যা ধারণা আর কি, যে ভারতে এখন তারা স্বচ্ছন্দ বোধ করছেন না কোনোভাবে থাকতে, বা তো কোনো অসুবিধা হচ্ছে, এটা আমি ঠিক বলতে পারবো না। আমার কি এইটা, আমার ভারতবর্ষের নাগরিক যদি আমার নাগরিকত্ব ছেড়ে অন্যত্র চলে যায়, তাহলে ভারতবর্ষে এমন কি আছে যে ভিন্ন দেশ থেকে মানুষ আজকে স্রোতের মতো এখানে আসবে যে বলা হচ্ছে? নেই, কোনো কারণ নেই। সংখ্যাটা, বিকজ আমি যদি একটুখানি সংখ্যাটা নিয়ে বলতে পারি, পশ্চিমবঙ্গে ইলেকট্রাল রোল নিয়ে একটা সমস্যা আমি দেখি সংখ্যাটা আছে। 2002 সালে যে সংখ্যা ছিল 4,58,00,000 মতো, তারপরে যদি জনসংখ্যার যেটা বৃদ্ধি, মানে একটা ডিকেডাল গ্রোথ রেট যদি প্রথম 11 অব্দি তো সেন্সাস হয়েছিল, সেটা যদি অ্যাপ্লাই করি, তার উপর একটা 0.83% অ্যানুয়াল গ্রোথ রেট, যেটা কম্পাউন্ড করতে হবে, ক্রমপুঞ্জিত হবে, সেটা করলে মোটামুটি সংখ্যাটা দাঁড়ায় 4.58 কোটি থেকে 6 কোটি মতো আসা উচিত। আছে কিন্তু 7,64,00,000। তার মানে লজিক্যালি হয় আগের তালিকাটা ভীষণ ভুল ছিল, অথবা এখনকারটা ভুল। এখনকারটা যদি ভুল হয়, তাহলে লজিক্যালি 3টে সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে যারা 2002 সালে যাদের নাম থাকার কথা ছিল তারা পরবর্তীকালে নাম তুলিয়েছে, অথবা অন্য রাজ্য থেকে এসছে, অথবা ভুয়ো ভোটার, মানে সে অ্যাকচুয়ালি ভোটার নেই। আমার নিজের সাংবাদিক হিসেবে কাজ করার যে অভিজ্ঞতা পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচনে, তারা আমার অভিজ্ঞতা বলে যে বেশ কিছু নাম আছে ভোটার লিস্টে যেগুলো আসলে ডুপ্লিকেট নাম। অনুপ্রবেশকারী দিয়ে এই 1,64,00,000 পশ্চিমবঙ্গ হয় না। তা যদি হতো তাহলে পশ্চিমবঙ্গের চেহারা কলকাতার চেহারা বদলে যেত, আমরা দেখে বুঝতে পারতাম। তা তো নয়। হ্যাঁ, কিছু মানুষ নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছেন, বিভিন্ন সময় এসেছেন, এখনো হয়তো আসছেন। এখন সম্প্রতিকালে গত 1 বছরের মধ্যে আরো কিছু আসতে পারেন। বাংলাদেশের অনেক নেতা মন্ত্রী তো আমি জানি, তো নিউ টাউনে থাকেন আগেকার সরকারের অনেক মন্ত্রী, আশ্রিত হিসেবে আছেন, আশ্রিত হিসেবে আছেন। সেই সংখ্যাটা একেবারে আমাদের দেশে ভোটার তালিকার চরিত্র বদলে দেওয়ার মতো কখনোই হতে পারে না। এবং এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রচার, যে প্রচারটাকে বিজেপি নীতির সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়, যে একটা জহরদা বলে আদারাইজেশন, অন্যকেও একটা আমার দুর্ভাগ্যের জন্য দায়ী। আসলে এটাও তো আমার মানে একজন নাগরিক হিসেবে আমি খুব দুঃখ বোধ করি যখন দেখি আজকে যদি আমাকে বলা হয় যে তোমার ছেলে খেতে পাবে না, আমি হাসি মুখে মেনে নেবো। যদি শুনি যে পাকিস্তানে যে আমার বন্ধুর ছেলেটা সে আরো কম খেতে পাচ্ছে, মানে আসলে আমার নিজের ভালো বন্ধুর থেকে আমার কাছে বড় হয়ে যাচ্ছে যে আমার একটা কল্পিত শত্রু আছে, যেই শত্রু সে যদি আরো খারাপ থাকে তাহলেই আমার এই কল্পিত শত্রুকে মারার জন্য 6 মাস ধরে ওরা তো সব ওদের কাডার ছটফট করছে, যেখানে তারা মুসলমান দেখছে। একটা মানে একটা আইনগত এক্সারসাইজ করে দিল যে তোমরা পাড়ায় পাড়ায় গিয়ে বাংলাদেশি খুঁজে বেড়াও আর মারো। প্রচুর মার খেয়েছে, উড়িষ্যার মতন জায়গায় 10-15 জায়গায় মার খেয়েছে। প্রত্যেকটা রাজ্যে আমাদের গল্প আছে, নেতাজি কলোনি, দিল্লি, যেখানে হাইকোর্ট। আপনি যে প্রশ্নটা করেছিলেন, আমার এই ডাটাবেস থেকে বেরোচ্ছে 5,000 millionaires leave India every year and after making millions in India, এটা আমার একটা স্টেটমেন্ট আমি করেছি। 16 লক্ষ ভারতীয় তারা নাগরিকত্ব ছেড়েছে 14 বছরে। এই তথ্যটি দিয়ে রাখলাম। কিন্তু এর মধ্যে একটা অন্য খেলা আছে, এটা রাগ টাগ করে কোনো লাভ নেই, এর সাথে তথ্য সংখ্যা দিয়ে কোনো লাভ নেই। সম্পদ নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এটা আছেই। এরা তো ট্যাক্স কাটার জন্য, ট্যাক্স কমাবার জন্য অনেক রকমের টেকনিক করে, যে দুবাই গিয়ে থাকে জায়গা, যে দুবাইয়ের ট্যাক্সটা খুবই কম। তৃণমূল কংগ্রেস একদম খুব বিখ্যাত মুখপাত্র সে নারী, কাগজে কলমে দেশের নাগরিক। কিন্তু এই যে ভোটটা তুলেছে, এর মধ্যে কিছুখানি বহিরাগত লোক থাকতে পারে বা আছে। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি বলবো যে দেখুন, তারা নিজেরাই বলছে তারা বহিরাগত, এখন অব্দি ভারতীয় নাগরিকত্ব সার্টিফিকেট পায়নি,
সেটা হচ্ছে বনগা, ওই অঞ্চলে, ব্যাপক অঞ্চলে, যেখানে মতুয়ারা পুরো দুটো কনস্টিটুয়েন্সি প্রায় 2 কোটি তারা বলছে, তো 2 কোটির মধ্যে প্রায় আমি জানি না সংখ্যা কতখানি, 1 কোটিও হতে পারে, তারা এখন অবধি কাগজ দেখাতে পারেনি, নাগরিকত্ব পায়নি। তাদের জন্য এই নাগরিকত্ব আইনটা আনা হয়েছে, কিন্তু এখন অবধি কাগজ দিতে কার্যকরী করা হয়নি। যতক্ষণ না কার্যকরী করা হচ্ছে তারা কিন্তু আইনের চোখে বহিরাগত থেকে গেল। এক, দ্বিতীয়ত এবার জেলা ধরে যদি এগিয়ে যায়, তবে মালদা মুর্শিদাবাদেও একটা সংখ্যা থাকতে পারে। একটা প্রশ্ন করছি আপনাকে, স্যার, বহিরাগত রয়ে গেলে আপনি কি করে বলছেন তারা তো গত নির্বাচনে ভোট দিয়েছে? এইটাই তো, এখানেই তো দ্বন্দ্বটা এসে যাচ্ছে না, দ্যাট দি এসেনশিয়ালিটি অফ সিটিজেনশিপ, the electoral law is based on the principle of ordinarily resident. আমার ডিটারমিনিং শব্দটা কি? সে সাধারণত ওইখানকার বাসিন্দা, অর্ডিনারি রেসিডেন্ট। হ্যাঁ, এটা নিয়ে জলঘোলা করার পেছনে আসলে মতলবটা হচ্ছে এই, আমার মাথায় যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি বিজেপির দিক থেকে দেখি, তাদের নীতিগত মুসলমান বিদ্বেষ, বাংলাদেশি বিদ্বেষ, এর বিদ্বেষের উপরই তো চলে। সেই বিদ্বেষ প্রকাশ করার একটা উপায় পাচ্ছে এবং তারা ঝাঁপিয়ে পড়বে মালদা মুর্শিদাবাদ ওইসব জায়গায় খুঁজে বার করার জন্য, বিএলওদের উপর চাপ দেব নিয়ে বলবে, এই দেখুন আপনার নাম আছে, চাচার নাম নেই ইত্যাদি, কাটার চেষ্টা করবে। কেন? এই 30% এবং 29% মুসলিম ভোট ওরা ধরেই নিয়েছে ওদের পক্ষে কোনোদিন আসবে না। এই 29%কে যদি তারা 19% নামাতে পারে, এদিক করে ওদিক করে, বিএলও, তারপর মুখ্য নির্বাচনী কি বলে কমিশনারের চাপটা, কৌশল, তাদের এইটা লাভ। এবং বাকি সব হিন্দুদের এই করা যে আমাদের থেকে বেশি হয়ে যাচ্ছে, তোমাদের মেয়ে নিয়ে চলে যাবে ইত্যাদি, যেটা ওরা বলে। আচ্ছা, ইনডাইরেক্টলি ওরা সুবিধা করে দিচ্ছে আমাদের এখানকার রাজ্যের নেত্রীকে। তার যে দুরবস্থা, সেই 14ই আগস্টে যখন আমরা দেখলাম লক্ষ লক্ষ লোক স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এলো, তারপর থেকে যে প্রেশারটা রাখা গিয়েছিল বা যে আন্দোলন শুরু হয়েছিল, সেই দিক থেকে নজরটা সরিয়ে দিয়ে মুসলমানদের মধ্যে কতখানি ক্ষোভ আছে আপনি ধারণা করতে পারবেন না। কারণ আমি তো সমাজ মাধ্যমে রয়েছি, আমি যে কত গালাগাল খাই তাদের কাছ থেকে একটা কোনো কথা বলতে গেলে, বলে আপনি ডিফেন্ড করছেন। আমাদের যারা একটু মাঝামাঝি কথা বলতে হয়, ব্যালেন্স কথা বলতে হয়, তাদেরকে এইটাই সবসময় শুনতে হয়, আপনি হয় ওর হয়ে বলছেন। আমি অবাক হয়ে যাচ্ছি। তো সেখানে তারা যে ঠিক করেছিল যে এবার অতখানি দেবে না, তারা অরিজিনালি প্রথমে কংগ্রেসের ছিল, তারপরে বামের দিকে ভোট দিত, এখন পুরো টেনে নিয়েছেন ভদ্রমহিলা একটি কথা বলে যে আমার দিকে না দিলে কিন্তু বিজেপি তোমাদের খেয়ে নেবে। এবার এই আতঙ্কটি উনি ডেলিবারেটলি ছড়াচ্ছেন। আমি বলেছি, এখন অব্দি 3টে লাশের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা নাকি সুইসাইড করেছে এই করে। এখন এরকম একটা ভয়, ভীতি, আতঙ্ক, তাতে বিএলও টিএলও সবাই একটু এই হয়ে যাচ্ছে, মানে চাপে পড়ে যাচ্ছে। আমার এই প্রশ্ন আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে জানতে চাইবো, 2003-এ যখন তিনি পার্লামেন্টে এত হইচই করলেন অনুপ্রবেশ বলে, উনি 2011 থেকে ক্ষমতায় আছেন, প্রায় 15 বছর ক্ষমতায় আছেন। এই সময় মধ্যে যথার্থভাবে যারা অনুপ্রবেশকারী তাদের খুঁজে বার করে আইনগত ব্যবস্থা নিলেন না কেন? এখন তিনি যে অবস্থান নিচ্ছেন তাতে মনে হচ্ছে তো অনুপ্রবেশ নেই। তাহলে কি গোটা ব্যাপারটাই একটা সাময়িক লাভের জন্য পরিকল্পনা করে করা হয়েছে, মানুষকে অশান্তির মধ্যে ফেলার জন্য? আপনি কি মনে করেন? অনুপ্রবেশ থেকেও থাকে সেটা দেখা তো রাজ্য সরকারের বোধহয় কাজ নয়, সেটা তো কেন্দ্রীয় সরকারের কাজ বোধহয়। না, কেন্দ্রীয় সরকার কাজ, রাজ্য সরকারের দায়িত্ব আছে যে আমার এখানে এতজন মানুষ এসছে। আমি যখন অনুপ্রবেশের গল্প করছি, আমি তো সেটা নিয়েও তো সরকারি স্তরে মুভ করতে পারতাম, সেটা তো করতে পারতাম যদি আমার সত্যি সেটাকে সমস্যা, যদি সমস্যা হলে মনে করতাম। এই নয়, এই যে আমি জড়তার কথা সূত্র ধরে এটা বলি, কেন এই যে পরিবর্তমান যে রাজনৈতিক অবস্থা পশ্চিমবঙ্গের, আমার গত 1.5-2 বছরের মধ্যে 2টো বিধানসভা নির্বাচন আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ উপনির্বাচন। একটা হচ্ছে সাগরদিঘি, কংগ্রেস জিতেছিল, আর একটা হচ্ছে কালীগঞ্জে সিপিআইএম কিন্তু 3য় স্থানে এসেছিল। তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়ের মিছিল থেকে বোমাটা মারা হচ্ছিল সিপিএম এর। কারণ সিপিআইএম বা কংগ্রেসের উত্থান তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজনীতিতে, ভোটের রাজনীতিতে চিন্তার কারণ, বিজেপির চিন্তার কারণ নয়। বিজেপিকে যারা ভোট দিচ্ছেন, তাদের এখন যারা ভোট দিচ্ছেন
তাদের একটা বড় অংশ একসময় অবশ্যই বামপন্থীদের ভোট দিতেন, তাহলে তো বিজেপি এই ভোট পায় না, সংখ্যার হিসেব তাই বলে, তার মধ্যে খুব ডিটেলসে যাচ্ছি না। কিন্তু তৃণমূলের আসল চিন্তার কারণ যে কংগ্রেসের ভোট বাড়ায় এবং মুসলমান সম্প্রদায়ের ভোট, তারা যদি কংগ্রেস লেফটের দিকে চলে আসে এবং সত্যিকারের যদি একটা ত্রিমুখী লড়াই পশ্চিমবঙ্গে হয়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছে সত্যিকারের চিন্তার কারণ। সিপিএম এবং লেফটের দিকে বামপন্থী ভোট, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট চলে আসা, তার জন্যই আতঙ্কটা তৈরি করা হচ্ছে। একটা যদি রাজনৈতিক প্রক্রিয়া নির্বাচন কমিশন করছে, সে ভালো হোক মন্দ হোক আমার পছন্দ না, নির্বাচন কমিশনকে তো আমাকে মানতে হবে। আমার তো একটা আমার পছন্দ মতো একটা কাল্পনিক নির্বাচন কমিশন নিয়ে কাজ করতে পারি না। সেই কাজটা তো সহযোগিতা করে রাজনৈতিক দলগুলো তো তার মধ্যে সংযুক্ত হতে হবে। এবং মানুষ যদি ভয় পায়, আতঙ্কের কোনো কারণ থাকে, নেতৃত্বের কাজ হচ্ছে সেই আতঙ্ক নির্মূল করা, দূর করা। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যেটা করছেন, আমি দুজন শীর্ষ নেতার কথা বলছি, তার ক্রমাগত আতঙ্ক সৃষ্টি করে যাচ্ছেন, ক্রমাগত মানুষকে প্ররোচিত করছেন, উত্তেজিত করছেন। এই যে সমস্ত অস্বাভাবিক মৃত্যুর ঘটনাগুলো খবর আসছে, আমি আত্মহত্যা কিভাবে মৃত্যু তো জানি না, অস্বাভাবিক মৃত্যুই বলবো, সেগুলোর সঙ্গে সত্যি কি সম্পর্ক আছে কিনা, কতখানি মানসিক চাপ তৈরি করা হয়েছিল। এই কোটি কোটি ভোটার, তার মধ্যে কিছু মানুষ থাকবে তার মানসিকভাবে খুব দুর্বল, তাদের কাছে কানে কাছে যদি একটা ফুসফুস করে ক্রমাগত বলা হতে থাকে যে এটা আসছে কিন্তু জুজু আসছে, তোমার কিন্তু কাগজপত্র নেই, তাহলে একটা এ ধরনের পরিবেশ তৈরি হবে। আতঙ্কের কারণ তো বিকাশ শুধু তাদের আতঙ্কের কারণ আছে, যারা কেউ বলে করে থাকে যে ভুয়ো ভোটার লিস্টে ভিত্তিতে আমি নির্বাচনে জিতবো, তার আতঙ্কের কারণ আছে। যে রাজনৈতিক দল মনে করবে যে আমার একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট থাকুক, যতজন ভোটার তারা ভোট দেবেন, যে জিতবে তাদের আতঙ্কের কোনো কারণ নেই। ঠিক তাই। তাহলে এই যে বললে দুটি দল আমি দেখতে পাচ্ছি, বিজেপি এবং তৃণমূল, তাদের নেতারা উভয়ই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ করছেন। কেউ বলছেন একটা বাইনারি, এটার থেকে এটা একটা দ্বিপাক্ষিক লড়াই, দেখি লড়াইও না, এটা একটা ম্যাচের মতন। তুমি একটা ছাড়ো আমি একটা ছাড়ি, কিন্তু দুজনে না থাকলে, কোর্টে না থাকলে চলবে না। আর দুজনকে খুবই প্রয়োজন। কেন, আমি অনেকবার বলেছি এক কথা, যে আমি ভদ্রমহিলাকে কাছের থেকে দেখেছি, এই কদিন আগে এই কথাটি ব্যবহার করলাম, জিততে না ফেললে লুডোর বোর্ড উল্টে দেবেন, তার মানে উনি ধরেই নিয়েছেন যে নতুন করে একটা লিজ অফ লাইফ, মানে জীবন পেলেন এই আতঙ্কর মাধ্যমে। সে আতঙ্কর মাধ্যমে যেসব লোকেরা ছিটকে গিয়েছিল অন্যান্য দিকে, আমরা যাদের বলি মুখে রুমাল দিয়ে তৃণমূলকে ভোট দেওয়া, তারা আবার ফিরে গিয়ে একটা রুমাল নেবে মুখে গিয়ে, তারা বিজেপির হাত থেকে বাঁচার জন্য, ভারতের বাংলার সংস্কৃতিকে বাঁচাবার জন্য তারা আবার ভোট দেবে। এটা বেশিরভাগে উনি মুসলিম কমিউনিটির ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য। উনি ওনার নতুন রাউন্ড পেয়ে গেছেন, আর জেতার পরে ধরে নিয়েছেন উনি যে জিতবেন। আমি ৭৭-এ ভোট দেখেছি, 1977-এ যখন এরা সব জেলে ছিল, আমি তখন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে 1977-এ ভোট দেখেছি। ভোট দেখে এসে আমি আর আমার তখন তৎকালীন এসপি সুনামধন্য অমিয় সামন্ত, আমরা দুজনেই রিপোর্ট লিখলাম। কে রিপোর্ট শুনবে? এমার্জেন্সি, কোন পোলিং বুথে কোনো এজেন্ট নেই ওদের ছাড়া। কংগ্রেসের একদম কমপ্লিটলি একচেটিয়া দেখেছি বর্ধমানে ইত্যাদি। তারপরে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে যখন কাউন্টিং শুরু হলো, দুটো রাউন্ডের মধ্যে বোঝা গেল কোথায়। হঠাৎ হলে চেঁচে উঠলো হাওয়া বলে, একটা হল থেকে চেঁচে, আমাদের প্রায় 12টি হল ছিল, 1টা হাওয়া। আমরা তারপর আইন শৃঙ্খলা বজায় রেখে তাদের বললাম, এই মশাই এসব হাসবেন না, কাঁদবেন না, আপনারা কাউন্ট করুন। একেবারে রুটেড আউট হয়ে গেলেন ইন্দিরা গান্ধী। মানুষ যে কি চায় সেটা কখনো বলা যায় না। আমরা চোখের সামনে দেখলাম। আমার তখন তৎকালীন জেলা শাসক তো বলেই দিয়েছিলেন যে তিনি 99% নিয়ে যেতে বেরিয়ে যাবেন। আমরা ছাত্র রাজনীতি করে ওঠা লোক, আমরা অত তাড়াতাড়ি কমিট করতে পারিনি। তো এই যে চোখের সামনে দেখলাম এই ওভার কনফিডেন্স, সময় থেকে আমি বলতে পারি ঠিক এক্স্যাক্টলি একই জিনিসটা 2011 সালে বিধানসভা নির্বাচনে দেখেছিলাম। কলকাতার সময়, কলকাতা আমরা ভোটের দিন ঘুরি, দমদম কেন্দ্রে, যেখানে গৌতম দেব সিপিএম মন্ত্রী প্রার্থী ছিলেন। আমার মুখ সকলের চেনা। আমি তখন একটা যে চ্যানেলে কাজ করতাম, তার বাম ঘাসা বলেই পরিচিত। সেখানে ওই বামপন্থীদের বুথে গিয়ে কি ব্যাপার, কি হচ্ছে, সবাই হাসছেন। তো অষ্টম বামফ্রন্ট সরকার হাসছে, কিন্তু ভিতরে গিয়ে আমরা অনেকদিন ধরে ভোট দেখি, তো গিয়ে দেখে বুঝতে পারি যারা বামপন্থী এজেন্ট হয়ে কাজ করছেন, তাদের বাড়ির লোকেরা, তারা নিজেরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। একটা স্লোগান উঠেছিল তখন, চুপচাপ ফুলে ছাপ। আসলে মূল কথা হচ্ছে মানুষ ভোট দেবে, কেউ বলতে পারে না।
কেউ বলতে পারে সেই জন্য আমি বলি যে কারো লোকে বলে বাম ভোট ডান ভোট বলে চিহ্নিত করার কোনো অবকাশ নেই। মানুষ তার নিজস্ব উপলব্ধির ভিত্তিতে ভোট দেয়। কিন্তু এই আতঙ্কের পরিবেশ তৈরি করে যে চেষ্টা করছে করার, যে আমাকে ভোট না দিলে তুমি কিন্তু রক্ষা পাবে না, এই যে একটা সাংঘাতিক নেতিবাচক ফ্যাসিবাদী প্রবণতা আমি বলি, এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে বিপজ্জনক ঝোঁক। সেজন্যই এসআইআর হোক আর যাই হোক, ভোটার লিস্টটাকে সমসাময়িক করা এটা একটা সাংবিধানিক দায়িত্ব। এই কাজটা যদি ধারাবাহিক ভাবে করেন তাহলে সাংবিধানিক সংস্থারা, তাহলে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক তৈরি হয় না। এই হঠাৎ এসআইআরটা আমার মতে, আপনারা সহমত হবেন আশা করি, পরিকল্পনা করে বিহার নির্বাচনের আগে জ্ঞানেশ কুমার চালু করলেন, কেন বিহার নির্বাচনটা বিজেপির পক্ষে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, এখন আরো ক্রমশ স্পষ্ট হচ্ছে। এবং সেটারই প্রতিফলন ঘটাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যখন প্রধানমন্ত্রী বলছেন যে বিদেশিরা আমাদের সমস্ত সম্পদ খেয়ে নিচ্ছে। তো 11 বছর তিনি কি ঘুমোচ্ছেন? তিনিও তো 11 বছর প্রধানমন্ত্রী আছেন। এই যে নিম্ন রাজনৈতিক আদর্শ যা দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক বিভাজন করা হচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত মানুষ ঠিক নীরবে কোথায় ভোট দেবেন এটা আগাম ভাবা খুব মুশকিল। এবং আমরা আশা করব মানুষ তার চেতনার আবার প্রতিফলন ঘটাবেন এবং ভোটটা দিয়ে ভারতবর্ষের সুস্থিতি, পশ্চিমবঙ্গের যে একটা ঐতিহ্য ছিল, রাজনৈতিক কৃষ্টির ঐতিহ্য, সামাজিক জীবনে কৃষ্টির ঐতিহ্য, সেটাকে রক্ষা করবেন। আমি খুব বেদনা হতো, আপনারা বলে শেষ করব, যে আজকে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা সেটা গাওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী তিনি গায়ককে জেলে পাঠিয়েছেন। এখানকার কিছু বিজেপি লোকেরা বলছেন যে বেশ করেছেন, রবীন্দ্রনাথের গান বলেই কি আমাদের অন্য রাজ্যের জাতীয় সঙ্গীত গাইতে হবে? আমরা কোথায় পৌঁছলাম? সাংস্কৃতিক দিক থেকে আমরা রবীন্দ্রনাথের গানকে পর্যন্ত এইভাবে একটা বিচ্ছিন্নতাবাদী দৃষ্টিকোণ থেকে দেখছি। এটা কি আগামী দিনে একটা ইতিবাচক বার্তা বহন করবে এর বিরুদ্ধে? না, মানুষকে মানুষের মতন বুঝতে দিন। তারা প্রচুর, তাদের মধ্যে বুদ্ধি আছে। আমি এত বছর ধরে, প্রায় 40 বছর উপর চাকরি করলাম, তার আগে 50 বছর উপর এসব জিনিস দেখছি। তারা এখনো ঠিক করেননি কোন দিকে যাবেন, অনেকে ঠিক করে রেখেছেন কোন দিকে, অনেকে ঠিক করেননি। তাদের মধ্যে এইসব খেলা শুরু হয়ে গেছে। এবারে খেলা তো শুরু হচ্ছে, এটার এত সরল ব্যাপারটা যদি আপনারা জানেন, যে বাড়ি বাড়ি ধরে ধরে একটা ফর্ম দিয়ে আসা হবে, এনুমারেশন ফর্ম, ইএফ বলা হবে। সেই এনুমারেশন ফর্মে 4-5টা কলাম আছে, লিখে দিতে হবে নাম, বাবার নামে, এই ক্যালেন্ডার। এইগুলো আবার বিএলও ফেরত নেবে। নেওয়ার পরে তিনি এটা কম্পিউটারে এন্ট্রি করার পরে, কম্পিউটার যদি বলে যে এর ক্ষেত্রে একটু কাগজ চাইবো, কারো কাছে কাগজ চাওয়া হচ্ছে না, তখন তাদের কাছ থেকে কাগজ চাওয়া হবে। এগুলো আস্তে 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 সংখ্যা নাববে। কিন্তু বিএলওর সাথে যদি বিএলএ মানে বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটু স্বাস্থ্যবান লোকরা ঘোরাঘুরি করতে আরম্ভ করে, তবেই আতঙ্ক হতে আরম্ভ করবে। আর তারও একটা পরিকল্পনা হচ্ছে যে একটু স্বাস্থ্যবান লোক একটি দলেরই, তারা এইভাবে বানচাল করাচ্ছে। মানে এই আতঙ্ক তৈরি করাটা একদল রাজনৈতিক গোষ্ঠীর চিন্তা, যেটা গণতন্ত্র বিরোধী। দুটো দলেরই এই চিন্তা, তার বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। যে কথা স্পষ্ট করলেন একজন অভিজ্ঞ নির্বাচন পরিচালক, যে এসআইআর নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। আপনার বাড়িতে আসবে, আপনার নাম ভোটার লিস্টে ছিল, না থাকলে বয়স হলে ভোটার লিস্টে নাম তুলবেন, যিনি মারা গিয়েছেন নাম বাদ যাবেন। যদি তাদের মধ্যে কোনো শঙ্কা হয়, প্রশ্ন জাগে, তখন হয়তো কিছু নথি চাইবেন, সেটা অনেক পরের ব্যাপার। এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা তাই চাইবো যে নির্বাচনের আগে আতঙ্কের পরিবেশ যারা তৈরি করছেন তাদের প্রতি নজর না দিয়ে নিজেদের আত্মবিশ্বাসটাকে বজায় রাখুন। আর যে কথা বললেন জওহর বাবু এবং সুদীপ্ত বাবু, যে মানুষ তার নিজস্ব চিন্তার ভিত্তিতেই ভোট দেবেন, এবং আগামী দিনে কে কোন দিকে ভোট দেবেন তা জ্যোতিষের মতো আগে বলে দেওয়া সম্ভব না। এই যে যাই দাবি করুন, সেই দাবির ভিত্তিতে দাঁড়িয়ে আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করবেন না, এই আশা আমরা করব। এবং সুস্থ পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার বলতে যা বোঝায় সেই নির্বাচন হোক, তাহলে মানুষের মনোভাবের প্রতিফলন ঘটবে, সেটাই প্রজাতন্ত্রকে রক্ষা করবে। পলিটিক্যাল জাস্টিস আমরা কিন্তু অর্জন করেছি 47 সালে 15ই আগস্ট।
সেই পলিটিক্যাল জাস্টিসটাকে নষ্ট করার পরিকল্পনা চলছে, সেটা কিছুতেই কার্যকর করতে দেবেন না। নমস্কার। Don't forget to like, share and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.